সমাজের সকল স্তরে এক সীমাহীন বৈষম্য প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই বৈষম্যের ভিত্তিতে এক নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে ন্যায় ইনসাফ এগুলোকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাহলে এবারের গণভোট, এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, আমার আগে ডিআইজি সাহেব বললেন, এসব কথার সঙ্গে গণভোটের সম্পর্ক কি? এই প্রশ্ন আসতে পারে না যে এটা কি মানে ধান ভানতে কিসের গীত বলে না, সেরকম কিছু নাকি? না, সম্পর্ক আছে, খুব নিবিড় সম্পর্ক আছে। সম্পর্কটা হলো এই যে 16 বছরের বৈষম্যের ইতিহাস, নিপীড়নের ইতিহাস, মানুষকে জিম্মি করার ইতিহাস, মানুষের অধিকার বা হক কেড়ে নেওয়ার ইতিহাস, এটা আমাদেরকে বাধ্য করেছে জুলাই অভ্যুত্থান নামের এক বিপ্লব ঘটানোর জন্য। আমাদের সন্তান তুল্য কিশোর তরুণ যুবকেরা জীবন দিয়েছে। আজকে এই ময়মনসিংহে 2 শহীদ পিতার সঙ্গে আমাদের দেখা হলো, কয়েকজন আহত জুলাই যোদ্ধার সঙ্গে দেখা হলো। ওই 2 পিতার যে সন্তানেরা শহীদ হয়েছিলেন, একজন করে সন্তান, বাবার একমাত্র সন্তান, মানে ছেলে সন্তান শহীদ হয়েছে। ওই শহীদরা তারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কিংবা মন্ত্রী হওয়ার কিংবা এমপি হওয়ার স্বপ্ন নিয়ে জীবন দিতে গেছে? আসলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছিল, আমাদের আর যাওয়ার জায়গা ছিল না। সে কারণে আমাদের সন্তানদের হাত ধরে আমরা বিপ্লবে অংশ নিয়েছি, বিদ্রোহে অংশ নিয়েছিলাম। যে বিদ্রোহ বিপ্লব আমাদের করার কথা ছিল, সেটা আমাদের সন্তানদের হাত দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছে। এবং সেই বিপ্লব আজ আমাদের সামনে এই গণভোট নিয়ে এসছে। এই গণভোটের সঙ্গে বিপ্লবের পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য এই গণভোট, অভ্যুত্থানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই গণভোট, গণভোটই এই গণ অভ্যুত্থানই আমাদের সামনে এই গণভোট নিয়ে এসছে। এবং এই গণভোট হলো আমাদের ভুল সংশোধনের গণভোট, আমাদের জাতীয় ভুল সংশোধনের এক সুযোগ। যে ভুল আমরা 54 বছর ধরে করেছি, যে ভুলের মধ্যে আমরা 54 বছর ধরে ছিলাম, সেখান থেকে বের হয়ে আসবার জন্য এই গণভোট। ডিআইজি সাহেব বলেছেন আপনাদের কাছে এই লিফলেট গেছে। কি ভুল আমরা করেছিলাম 54 বছর ধরে? কোন ভুলের মধ্যে আমরা ছিলাম? আমাদের একটা সংবিধান আছে। এর আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় বলে গেছেন, এই সংবিধান যখন তৈরি হয় 1972 সালে, আজ সকালে একবার বলেছিলাম, এই সংবিধান যখন তৈরি হয় তখন মুক্তিযুদ্ধের আগে যে ঘোষণা দিয়ে যুদ্ধ করা হয়েছিল, ওই ঘোষণাগুলোকে সংবিধানে রাষ্ট্র চালাবার মূলনীতি হিসাবে ঢুকানো হয়নি। ঢুকানো হয়েছে এমন জিনিস যেটা মুক্তিযুদ্ধের আগে আলোচনা হয়নি, ঘোষণাও দেওয়া হয়নি। তার মানে এই সংবিধান তৈরির সময় এই জাতির সঙ্গে একটা প্রতারণা করা হয়েছিল। যুদ্ধ শুরু করা হয়েছিল, বলা হয়েছিল তোমাদেরকে এমন এক দেশ তৈরি করে দেওয়া হবে যে দেশে 3টা জিনিস থাকবে। একটা হলো সাম্য, ইকুয়ালিটি। এটা তো ইসলামের অন্যতম একটা মূল নীতি, তাই তো? মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সব মানুষ এক। সাম্য বলা হয়েছে, এমন এক দেশ হবে যেখানে সাম্য থাকবে, কোনো বৈষম্য থাকবে না, সব এক, সবার মর্যাদা এক, অধিকার এক, সুযোগ এক। তারপরে বলা হয়েছিল মানুষের মর্যাদা থাকবে। পবিত্র কোরআনের আলোচ্য বিষয় কি? আমার বিশ্বাস আপনারা জানেন, পবিত্র কোরআনের মূল আলোচ্য বিষয় মানুষ। এবং কোরআনে এবং হাদিসে, আমি ডিআইজি সাহেবের মতো রেফারেন্স দিতে পারবো না, মানুষের মর্যাদার কথা রিপিটেডলি বলা হয়েছে। বলা হয়নি? মানুষের মর্যাদার কথা বলা হয়েছে।
বলা হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এমন একটা দেশ হবে যেখানে মানুষের মর্যাদা থাকবে, মানবিক মর্যাদা থাকবে। এবং আরেকটা বলা হয়েছিল এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ তৈরি হলে সেই দেশে ইনসাফ থাকবে, ইনসাফ। তো আপনারা কি বলেন, গত 54 বছরে এই তিনটা জিনিস কি আমরা এই দেশে পেয়েছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ কোনো কিছুই ছিল না। কারণ এগুলো আসলে সংবিধানে ছিল, সংযোজনী আকারে ছিল, মূলনীতি আকারে ছিল না। এবং ছিল না বলেই গত 54 বছর ধরে আমরা বারবার স্বৈর শাসনের ছবলের মুখে পড়েছিলাম। এবং শেষ 16 বছরে এইটা সকল সীমারেখা ছাড়িয়ে এক মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিণত হয়েছিল, যেখানে আপনি আমি দেশের সকল জনগণ কার্যত জিম্মি ছিলাম। জিম্মি, কথা বলার অধিকার ছিল না, আমার ইচ্ছে মতো চলবার অধিকার ছিল না, আমি স্বাভাবিকভাবে নাগরিক হিসাবে যে অধিকারগুলো পাওয়ার কথা সেগুলোর কোনো রকম কোনো সুযোগ ছিল না। এই সংবিধানকে ব্যবহার করে তারা এটা করেছিল। এবং সে কারণে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাই বোনেরা, তারা আমাদের উপর এক গুরু দায়িত্ব দিয়ে যায় যে এই 54 বছরের ভুল থেকে বের হতে হবে। এই দুর্বলতা, সংবিধানের দুর্বলতা, সীমাবদ্ধতা এবং ফাঁক ফোকরগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে এমন এক ব্যবস্থা আনতে হবে যেখানে ওই যে 3টা ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলো সব থাকবে। এবং সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি উদ্যোগ গ্রহণ করেন। সংস্কার কমিশন করেছিলেন অনেকগুলা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন ছিল সংবিধান সংস্কার কমিশন। সংবিধানটাই তো মূল সমস্যা। এবং সেটার দায়িত্ব দেওয়া হয়েছিল আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী এবং সংবিধান নিয়ে কাজ করেন এমন একজন মানুষ, তার নাম প্রফেসর আলী রিয়াজ, আপনাদের আজকে প্রধান অতিথি। তাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি সঙ্গে আরও প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ এবং এই বিষয়ে যারা ভালো জ্ঞান রাখেন তাদেরকে নিয়ে এই কাজটা করেন যে আমাদের সংবিধানের কোথায় কোথায় দুর্বলতা আছে, কোথায় কোথায় ভুল আছে, সীমাবদ্ধতা আছে, ফাঁক ফোকর আছে, এগুলো সব চিহ্নিত করে কিভাবে এখান থেকে বের হওয়া যাবে সেটার একটা প্রেসক্রিপশন তৈরি করে দেন। এবং এরকম আরও 5টা কমিশন করা হয়েছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা জানি নির্বাচন ব্যবস্থাকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা জানি উচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল বিচারকরা দলীয় কর্মীর ভাষায় কথা বলতো। জনপ্রশাসন সংস্কার কমিশন, আমরা জানি জনপ্রশাসনের কি বেহাল দশা ছিল। পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা জানি পুলিশ বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা জানি এদেশ থেকে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে $18 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছিল। এই জন্য এই সমস্ত বিষয়ের উপরে সংস্কার কমিশন করা হয় এবং এই সমস্ত কমিশন শত শত সুপারিশ সরকারের কাছে জমা দেয় যে এগুলা করলে পরে এগুলো বন্ধ হবে। এরপরে আরেকটা কমিশন করা হয়, আপনারা তো শুনেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন। সব কমিশনকে নিয়ে একটা কমিশন করা হয়, জাতীয় ঐক্যমত্য কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে এই কমিশনের প্রধান ছিলেন এবং প্রফেসর আলী রিয়াজ ছিলেন ওটার সহ সভাপতি। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো অনেক ব্যস্ত থাকেন, তিনি তো সার্বক্ষণিক এই কাজে অংশ নিতে পারেননি। সে কারণে মূল কাজটা করেছেন প্রফেসর আলী রিয়াজ এবং তার নেতৃত্বে ঐক্যমত্য কমিশন। তারা 9 মাস ধরে দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে দীর্ঘ এক আলাপ আলোচনা সলা পরামর্শ করে আমাদের 54 বছরের ভুল সংশোধনের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছিলেন। জানেন তো এটা নাকি? এইটা হলো সেই প্রেসক্রিপশন। এটা বোধহয় আপনাদের সবাইকে দেওয়া সম্ভব হয়নি। দিয়েছে? ও, সবার কাছেই তো প্রেসক্রিপশন আছে।
এই প্রেসক্রিপশন জুলাই জাতীয় সনদ 2025, এই প্রেসক্রিপশন যদি ঠিকঠাক করে অনুসরণ করা হয়, বাস্তবায়ন করা হয়, যেই রোগ, যেই ব্যাধির মধ্যে আমরা 54 বছর ছিলাম সেটা সেরে যাবে, অনেকাংশে সেরে যাবে। একদিনে তো আর স্বর্গ হয়ে যাবে না, কিন্তু অনেকাংশে সেরে যাবে। এইটা একজনের মাথা থেকে আসেনি, প্রফেসর আলী রিয়াজের মাথা থেকে আসেনি, প্রফেসর মোহাম্মদ ইউনুসের মাথা থেকে আসেনি, কিংবা 2-3 জন বসে এটা তৈরি করেনি। এটা ধীরে ধীরে অগ্রসর হয়েছে। সর্বশেষ 30টা রাজনৈতিক দলের নেতারা 9 মাস ধরে বসে চুল চেরা বিশ্লেষণ করে, ভালো মন্দ বিচার বিবেচনা করে এটা চূড়ান্ত করেছে। এখন এই প্রেসক্রিপশনের মধ্যে 84টা সুপারিশ, তার মধ্যে 48টা হলো সংবিধান বিষয়ক, মানে ওইগুলো বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন বা সংস্কার করতে হবে। সেই জন্য সরকার একটা আদেশ, রাষ্ট্র একটা আদেশ জারি করেছে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার, এবং সেই আদেশের অধীনে, এতক্ষণ যে গল্পটা বললাম এটা শেষ হলো, এটা সেই আদেশের অধীনে আগামী 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। যে আপনারা দেশের মানুষ, আপনারা কি ওই পুরনো পচা পানিতে হাবুডুবু খাবেন, নাকি আপনারা ওখান থেকে বেরিয়ে এসে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে সাঁতার কাটবেন, যেখানে আপনার গায়ে আর কোনো ময়লা লাগবে না? সেই প্রশ্ন আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা জনগণকে জানাচ্ছেন, জানাবেন। কারণ এদেশের 90% মানুষ সবচেয়ে বিশ্বাস করে আপনাদের, সবচেয়ে সম্মান করে আপনাদের। আপনারা যা বলবেন এটা নিয়ে তাদের কোনো দ্বিধা থাকবে না। আপনারা জানেন ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আমাদের এই মহতি প্রচেষ্টা, গোটা জাতির এই মহতি প্রচেষ্টার বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই অপপ্রচার চালানো হচ্ছে যে এই জুলাই সনদ হলে নাকি বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না, এইসব মিথ্যা কথা বলা হচ্ছে। কোনো মানুষ বিভ্রান্ত হতেও পারে, কিন্তু আপনাদের হাতে আছে, আপনারা পড়ে দেখেন তো এরকম কিছু আছে নাকি? কিচ্ছু পাবেন না। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাধারণ মানুষকে এই সত্যটা জানিয়ে দেবেন। মিথ্যা অপপ্রচার চলছে ব্যাপকভাবে। এই অপপ্রচার এমনি চলছে না, এটার পেছনে ওই যে $18 বিলিয়ন পাচার করেছে, বহু টাকা দেশের ভেতরেও আছে। 18 বিলিয়ন তারা পাচার করেছে, চুরি তো করেছে আরো কয়েক গুণ বেশি। 18 বিলিয়নে এটা ক্যালকুলেটরে ধরে না, বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ কোটি টাকা বা আরো বেশি, 2 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। চুরি বা লুটপাট করেছে এর অন্তত 2 গুণ বা 3 গুণ। এখান থেকে সামান্য কিছু খরচ করলেই তো মিথ্যা দিয়ে ভরিয়ে দেওয়া যায়, সেটাই তারা করছে। ওই টাকা খরচ করে ফেসবুকে, অন্যান্য সামাজিক মাধ্যমে ডাহা মিথ্যা কথা ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই মিথ্যার বিরুদ্ধে সত্যটা জনগণের কাছে পৌঁছে দেওয়াই আপনাদের আমাদের দায়িত্ব। গণভোটের প্রচার, উদ্বুদ্ধকরণ, মানুষ পরিবর্তন চায়, এটা কে না জানে। সুতরাং উদ্বুদ্ধ করার খুব বেশি কিছু নাই, উদ্বুদ্ধ তারা হয়েই আছে। আমরা ওখান থেকে বেরোতে চাই, এটা আর চাই না আমরা। কিন্তু এখন যে মিথ্যাচার করা হচ্ছে এটার ব্যাপারে তাদেরকে একটু জানানো যে এগুলো মিথ্যা কথা, কান দিবেন না। এবং মিথ্যা যে পরাজিত হবে এটা তো পবিত্র কোরআনের কথা। আমাদেরকে শুধু সত্যটা নিয়ে হাজির হতে হবে এবং গণভোটে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আগামী দিনে আপনারা, আমরা, এ জাতি কি কি অর্জন করব, কি কি পাবো, সে সম্পর্কে এখন মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে সবিস্তারে বলবেন। আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়, এত সুন্দর করে পুরো বিষয়টিকে উপস্থাপন করবার জন্য।
এবং তার কথার সূত্র ধরে আমরা বলতে চাই, আমরাও এগিয়ে যেতে চাই। আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা অগ্রগণ্য হব এবং সেই অগ্রগণ্য হওয়ার অন্যতম একটি মাধ্যম হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026। সম্মানিত উপস্থিতি, আমরা এবারে কথা শুনবো আমাদের আজকের আয়োজনটির মধ্যমণি, আমাদের আয়োজনটির সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উপদেষ্টা পদমর্যাদা এবং গণভোট সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ মহোদয়কে। আসসালামু আলাইকুম। গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে ময়মনসিংহের বিভাগীয় প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত আলেম ওলামাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কেন সেটা আপনারা শুনেছেন। বহুবার লিখিতভাবে দেয়া হয়েছে যে গণভোট 2026 এবং ভোটার উদ্বুদ্ধকরণের জন্য, কিন্তু আমি বলি এটা আসলে উপলক্ষ ওয়াসিলা। আমরা এখানে উপস্থিত হয়েছি দুটো কারণে। প্রথম কারণটা হচ্ছে এই যে একসঙ্গে আমরা মিলিত হয়ে আসুন একবার স্মরণ করি আমাদের উপর কি দায়িত্ব অর্পিত হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইখানে আমাদের দায়িত্বটা কি সেটা আমরা আসলে সকলে মিলে যেন স্মরণ করতে পারি, সেজন্য আমরা একত্রিত হয়েছি। এটা হচ্ছে প্রথম কারণ। কোন দায়িত্বের কথা বলছি? 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ প্রাণ দিয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন নাই, অনেকে সম্ভবত আর কোনোদিনই ফিরে আসতে পারবেন না। তারা তাদের প্রাণ দিয়ে, যারা আহত হয়েছেন তারা তাদের সমস্ত রকম জীবন বাজি রেখে লড়াই করে আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন। আমরা যারা বেঁচে আছি তাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছে। শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, 2009 সাল থেকে 2024 সাল, প্রায় 16 বছর ধরে বাংলাদেশে যে পরিস্থিতির সূচনা হয়েছিল, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, যে জুলুম একটা সরকার করতে পারে, কতদূর করতে পারে, তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা। তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা, কারণ আপনাদের উপর যে নিপীড়ন হয়েছে সেটা একই সঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আপনাদের যে ভূমিকা সমাজে, সেই কারণ আপনারা ইমাম, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের প্রতি ভীতি থেকেও আপনাদের উপর জুলুম অব্যাহত রেখেছে।
এই যে 16 বছরে যারা গুম হলেন, যারা নিহত হলেন, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আহত হলেন, তারা কি চেয়েছিলেন? তারা কি দায়িত্ব দিচ্ছেন? তারা দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে যে দেখুন, আপনারা তো বেঁচে আছেন, আপনারা তো সক্ষম আছে, আমি আপনি আমরা তো সক্ষম। আমাদেরকে দায়িত্ব দিলে এই অবস্থায় যেন বাংলাদেশের মানুষ আর না পড়ে সেই ব্যবস্থাটা করেন। সেটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। এই দায়িত্বটাই আমাদেরকে দিয়েছেন আমাদের যোদ্ধারা, আমাদের বীর শহীদরা এবং তাদের পরিবার। যে পরিবারের সন্তান প্রাণ দিয়েছেন, যে মায়ের বুক খালি হয়েছে, যে বোন এখনো অপেক্ষা করে আছে তার ভাই যে গুম হয়ে গেছে সে ফিরে আসবে হয়তো, তারা কিন্তু আমাদের বারবার তাদের চোখের পানি দিয়ে, তাদের হাহাকার দিয়ে আমাদেরকে বলছেন এই দায়িত্বটা পালন করে। এই জায়গাটার থেকেই আসেন। এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, যেটা 2026 সালে আমাদের যে এটাই প্রথম এবং প্রধান দায়িত্ব, সেটা একবার মনে করি আমরা। দ্বিতীয় আরেকটা কি, আমি বলেছিলাম দুইটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্বটা হচ্ছে ভবিষ্যতে দেশটা কোন দিকে যাবে সেটা যেন আপনারা সিদ্ধান্ত নেন, আমরা সিদ্ধান্ত নেই, সকলে মিলে সিদ্ধান্ত নেই। সেইটার একটা পথ পদ্ধতি সেটা যেন আমরা ঠিক করতে পারি, সেই জন্যই আমাদেরকে এই দায়িত্বটা। সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। একদিকে দায়িত্ব হচ্ছে দেশ যেন গত 16 বছরের নিপীড়নে যারা মারা গেছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা আমাদের বলছেন যে দেশটা ঠিক করুন। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দেশটা কিরকম ঠিক হবে, কি করতে চাই আমরা, কি করলে এই অবস্থা ফিরে আসবে। এই দুই দায়িত্বের জন্যই আজকে আপনাদের সাথে আমরা সকলে মিলে, আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু সবাই মিলে একত্রে বসে আমরা আসুন, সবাই মিলে স্মরণ করি। এই সুযোগ কিন্তু অনেক রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে এসছে। এই সুযোগ কিন্তু 54 বছরে এই প্রথমবারের মতো আসছে। এই গুরুত্বটা আমরা আপনারা সবাই যদি বুঝতে পারি, যে দেশ যেইভাবে চলেছিল, যেইভাবে অব্যাহত হয়েছে, শুধু 16 বছর না, গত 54 বছর ধরে। কিন্তু বিশেষ করে আমরা 16 বছরের কথা বলি কেন? বিশেষ করে আমরা 16 বছরের কথা বলি এই কারণে যে বাংলাদেশে এখন যে সংবিধান আছে, সেই সংবিধানের আওতায়, সেই সংবিধানকে ইচ্ছা মতো পরিবর্তন করে ক্ষেত্র বিশেষে সেটাকে যা আছে তাই রেখে বাংলাদেশে একজনের শাসন তৈরি হয়েছিল। একজনের শাসন, একটা লোক 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন। এই ব্যবস্থাটা কিন্তু এই সংবিধানের মধ্যেই ছিল, এটা সম্ভব ছিল। কিরকম একজন শাসন করেছেন, কি করে একজনের ইচ্ছা দিয়ে সবকিছু নির্ধারিত হয়েছে, আমি আপনাদের দুইটা উদাহরণ দেব। প্রথম উদাহরণটা হচ্ছে 2011 সালে বাংলাদেশে পঞ্চদশ সংশোধনী বলে একটা সংশোধনী হয়েছিল সংবিধানের। কি করেছিল সেটা? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়েছিল, তাই তো? তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অন্তত পক্ষে 3টা নির্বাচন হয়েছে, যেখানে আমরা সকলে মিলে অংশগ্রহণ করেছি, ভোট দিয়েছি। দিনের ভোট দিনে হয়েছে, সন্ধ্যার মধ্যে গোনা হয়েছে, যাদেরকে ভোট দিয়েছে তারা বিজয়ী হয়েছে। সেই ব্যবস্থাটা বাতিল করা হচ্ছে, সেই জন্য সংসদে একটা কমিটি করেছে আওয়ামী লীগ। সেই কমিটি তাদেরই লোক, বিরোধী দল তখন বিএনপি, কিন্তু এই কমিটিতে অংশ নেয় নাই বিএনপি। সেই কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা করলো।
104 জন লোককে ডাকলো, একজন একজন করে 104 জন লোক। কারা তারা? সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান বিচারপতি, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা, সবাইকে 104 জন লোক। সবাই আসলো, শুনলো, বলল, কি বলল, শুনে টুনে কমিটি বলল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ভালো, এটা রাখতে হবে। খেয়াল করুন, কমিটি বলছে, আওয়ামী লীগের সদস্যদের কমিটি 104 জনের সাথে আলাপ করে বলছে ব্যবস্থাটা ভালো, একটু ত্রুটি আছে, আসেন একটু ত্রুটিটা ঠিকঠাক করি। কীরকম ত্রুটি? বলে যে এটা 90 দিনের বেশি যাতে না থাকে, কারণ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল না, তো ওরা যে 90 দিনের ব্যবস্থা করি। আর কি ব্যবস্থা? আর বলে যে ওই সরকার বিদেশিদের সাথে চুক্তি যাতে করতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সবাই রাজি হলেন, কমিটি ঠিক করলো, প্রায় 25টা বা 26টা বৈঠক করে। তারপরে ওনারা দেখা করতে গেলেন তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, তার নাম শেখ হাসিনা। ওইখান থেকে ফেরত এসে বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই থাকবে না। এই যে কমিটি, এই যে 104 জন লোক, এই যে এত কিছু, একজনের কথায় বদলে গেছে। একজনের কথায় কি গেছে? আপনার ভোটের অধিকার গেছে, আমার ভোটের অধিকার গেছে। কি গেছে? জুলুম তৈরি করার জন্য নিজেদের যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখার ব্যবস্থা তৈরি করা হয়েছে। দেখুন একজন লোক কত কিছু পারে। সম্প্রতি আরেকটা উদাহরণ দিই, সম্প্রতি এই সরকার আসার পরে এই যে 3টা নির্বাচনের নামে প্রহসন হয়েছে, 14, 18, 24, এগুলির তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আবিষ্কার হইল একবার নির্বাচন কমিশনের প্রধান কমিশনার, সিইসি, চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করা হয়েছে শেখ হাসিনার ইচ্ছায়। বলা হয়েছে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, তারপর একটা সার্চ কমিটি করা হয়েছে। বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর কাছে আপনারা মনোনয়ন দেন, নাম দেন, আমরা দেখব। কোন রাজনৈতিক দল যেই লোকটার নাম দেয় নাই সেই লোকটাকে চিফ ইলেকশন কমিশনার বানানো হয়েছে একজনের ইচ্ছায়। এই ব্যবস্থা অব্যাহত রাখতে চান? তাহলে ওই ব্যবস্থা বদলাতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে এটা স্বীকার করেছেন যে এই ব্যবস্থাটা বদলাতে হবে। তো বদলাবেন কিভাবে? বদলাতে হলে সংবিধান বদল করে সংবিধানের মধ্যে এটা যুক্ত করতে হবে। এখন তাহলে একজনের ইচ্ছায় হবে না, তাহলে চিফ ইলেকশন কমিশন কে নিয়োগ দেবে? রাজনৈতিক দলগুলোর কাছে সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব করা হলো যে এমন একটা ব্যবস্থা করে আসেন যেখানে জনগণের প্রতিনিধিরা নিজেরা বসে আলাপ আলোচনা করে নির্বাচন কমিশন ঠিক করবেন। সরকারি দল, বিরোধী দল, এর বাইরেও যদি বিরোধী দল থাকে, প্রধান বিরোধী দল, সকলে মিলে সংসদে বসে আলাপ আলোচনা করে একটা যোগ্য লোককে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনার নিয়োগ করা হবে। জুলাই জাতীয় সনদে সেইটাই আছে, সেইটাই গণভোটে দিয়ে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে এই ব্যবস্থা চান কি চান না। এই কারণে যে নির্বাচন কমিশন যদি ঠিক না হয়, আপনি আমি ভোট দিতে পারবো না। আপনি আমি যদি ভোট দিতে না পারি তাহলে কি ব্যবস্থা হবে? দিনের ভোট রাতে হবে এবং একজনে মিলে দেশ চালাবে। এই যে একজনে মিলে দেশ চালানো, আমার আগে একজন বক্তা উল্লেখ করেছে, সেটা আবার একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। দীর্ঘদিন ধরে এটা আপনাদের মধ্যে আলোচনা ছিল, মানুষের মধ্যে আলোচনা ছিল। রাষ্ট্রপতি যে কোনো দণ্ডিত অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। একজন ব্যক্তি অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটার মধ্যে দিয়ে গেল,
সব আদালত বলল লোকটা এই অপরাধটা করেছে, সেই জন্য তাকে এইরকম দণ্ড দেওয়া হলো। এখন রাষ্ট্রপতি চাইলেন এক কলমের খোঁচায় সেটা বাতিল করে দিতে পারেন, করে যে মওকুফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই যে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, সেটা পৃথিবীর অনেক দেশে আছে, প্রায় সব দেশে আছে। কিন্তু আমাদের দেশের অবস্থাটা কি? কাগজে কলমে বলে যে রাষ্ট্রপতি ক্ষমা, আসলে এটার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। কিভাবে নেন? সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি দুইটা বিষয় ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। কি কি দুইটা বিষয়? একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আরেকটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। তার মানে হচ্ছে এই যে দণ্ডিত অপরাধীদের ক্ষমা করা হইল, এটা কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তো প্রধানমন্ত্রী ইলেকশন কমিশন ঠিক করবেন, প্রধানমন্ত্রী ইচ্ছা হলে সংবিধান বদলাবেন, প্রধানমন্ত্রী ইচ্ছা হলে দণ্ডিত অপরাধীদের ক্ষমতার কতটা এক জায়গায় আনবেন। তাতে করে যেই পরিস্থিতি আমরা 16 বছর মোকাবেলা করেছি, সেটা হচ্ছে এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা